আমরা যতই যা সারা বছর ধরে পড়াশোনা করি না কেন, পরীক্ষার সময় কিন্তু আমরা অনেকটা খেই হারিয়ে ফেলি। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি ইতিহাস পাঠ নিয়ে কিছু কথা বলতে চাই। এই করোনা সংকটকালে অনেক ছাত্রছাত্রী যারা বাইরে বেরোতে পারছো না, স্কুলে যেতে পারছো না, তাদের জন্য কিছু সংক্ষিপ্ত বার্তা আজকের এই ভিডিওটিতে বলতে চাই। প্রথমে আমি যেটা বলবো যে ইতিহাস বিষয়টিকে তোমাদেরকে ভালোবাসতে হবে। ভালোবাসার মধ্য দিয়েই তৈরি হবে ইতিহাসের পড়াশোনা। তারপর তোমরা কিভাবে ইতিহাস পড়বে সে সম্পর্কে আমি দু চারটা কথা বলবো। যেমন তোমাদের কাছে যে পাঠ্য বইটা রয়েছে, সেই পাঠ্য বইটা প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়বে। ওই লাইনের মধ্যে কিছু কিছু প্রশ্ন নিজে করবে, তার থেকে নিজে কিছুটা উত্তর করে নেবে। এর ফলে বর্তমান যে প্রশ্নের ধারাবাহিকতা সেটা বজায় থাকবে। যেভাবে প্রশ্ন হচ্ছে, তুমি যদি বই খুঁটিনাটি না পড়ো তাহলে কিন্তু কোনো মতেই উত্তর দেওয়া সম্ভব নয়। সেই জন্য পাঠ্য বইটা খুঁটিনাটি পড়তে হবে, ভালো করে বুঝে পড়তে হবে। এভাবে বললাম। এবারে আসছি, পর্ষদের যে নিয়মাবলী আছে সেটা তোমাকে ফলো করতে হবে। সেই নিয়মাবলীটা তুমি কোথা থেকে পাবে? তোমাদের কাছে নিশ্চয়ই যে কোনো একটা সহায়িকা বই রয়েছে। সেই সহায়িকা বইয়ের প্রথমেই একদম চার্ট করে দেওয়া আছে কিভাবে মধ্যশিক্ষা পর্ষদের প্রশ্ন হয়, সেটা ফলো করবে। এবারে আসছি পরীক্ষার বিষয়ে। আমরা যতই যা সারা বছর ধরে পড়াশোনা করি না কেন, পরীক্ষার সময় কিন্তু আমরা অনেকটা খেই হারিয়ে ফেলি। কারণ পরীক্ষা হল একটা আলাদা জায়গা, সেখানে অনেক কিছু মনে পড়ে না, অনেক কিছু ভুলে যাই। সেই জন্য খুব ঠান্ডা মাথায় পরীক্ষা হলে যেতে হবে। পরীক্ষা হলে আমরা প্রশ্নটা পেলাম, 15 মিনিট আগে তো প্রশ্ন দিয়ে দেওয়া হয়। প্রশ্নটা পাওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা মাথায় প্রশ্নটা পড়বে এবং ওইখানেই এই 15 মিনিটের মধ্যেই তোমাকে উত্তর ঠিক করে নিতে হবে ঠান্ডা মাথায়। কিন্তু প্রশ্নপত্রে কোনো দাগ দেবে না, প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ দেওয়া যাবে না। শুধু তুমি এমসিকিউ বলো, এসএকিউ বলো, টিকা বলো, বড় প্রশ্ন বলো, যা যা পারবে সেটা মনের মধ্যে চোখ পড়বে এবং মনের মধ্যে গেঁথে দেবে যে আমি এইগুলো করতে পারবো। ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে তোমরা লেখা শুরু করবে এবং প্রশ্নের উত্তরগুলো যে লিখবে একদম ক্রনোলজিক্যালি, প্রশ্নের মধ্যে যেভাবে সাজানো আছে, প্রশ্ন যেভাবে দেওয়া আছে, তার বিভাগ, তার দাগ, সমস্ত কিছু দেবে এবং খাতায় তো মার্জিন রাখবি, সেটা বলার অপেক্ষা রাখে না। পরিষ্কার পরিচ্ছন্নতাটা একটা বড় জিনিস। এমসিকিউ লিখে গেলে এবারে অনেক সময় প্রশ্ন থাকে যে এমসিকিউটা কিভাবে লিখবো, শুধু উত্তরটা বসিয়ে দেবো না ওই 4টা অপশনের একটা উত্তরটা লিখে, যেটা প্রশ্ন দেওয়া আছে লিখে হাইফেন দিয়ে উত্তরটা লিখবো। ওইটা কিন্তু করতে হবে। প্রশ্নটা লিখে 4টা অপশনের মধ্যে একটা বেছে নিয়ে উত্তরটা বসে তার নিচে দাগ দাও, দাগটা দিয়ে দিবে যে উত্তরটা ওইটা। পরীক্ষকের চোখে ওইটাই আগে পড়বে। এইভাবে তুমি 20টা লিখে ফেললে, ওখানে তো কোনো অপশন অল্টারনেটিভ নেই, তোমার 20টাই করতে হচ্ছে। তারপরে তুমি চলে গেলে 2-এর দাগের প্রশ্নে দেখবে
16টা করতে হয়, সম্ভবত 20টা দেওয়া থাকে। এক কথায় উত্তর, আর থাকবে কস্তম্ভের সঙ্গে কস্তম্ভ মিলন, মানচিত্র, ভুল ঠিক নির্ণয় আর বিবৃতি। এবারে এইটা থেকে তোমাকে প্রত্যেকটা মানে উপবিভাগ থেকে একটা করে করতে হবে কিন্তু, অর্থাৎ এক কথায় উত্তর একটা করতে হবে, ভুল ঠিক একটা করতে হবে, বিবৃতিও একটা করতে হবে, মানচিত্র একটা করতে হবে। এটা করার পরে আর বাকিগুলো থেকে তোমাকে 16টা প্রশ্ন লিখতে হবে। অনেক সময় অনেক ছেলেরা করে যে সবগুলো উত্তরই করে দেয়, তার মধ্যে থেকে 1-2টো ভুল হয়ে গেল, সে পুরো 16 নম্বর পেয়ে যায়। এটা গেল। এবারে চলে আসছি 2 নম্বরের প্রশ্নে। 2 নম্বরের প্রশ্নে দেখা যাবে যে প্রত্যেকটা অধ্যায় থেকে, 8টা অধ্যায় আছে, 8টা অধ্যায় থেকে 2টো করে কি 3টে করে কোনোটা থেকে থাকবে, এই করে 16টা প্রশ্ন থাকবে, তোমাকে 11টা করতে হবে। এই 2 নম্বরের প্রশ্নে উত্তর লেখার ক্ষেত্রে বলি যে পর্ষদের যে নির্দেশ, সেটা হচ্ছে 2-3টি বাক্যে উত্তর দাও। ওখানে অনেক সময় 4-5টি বাক্য হয়ে যায়, সেটা কোনো ক্ষতি নেই, কিন্তু খুব বেশি যেন না বাড়ে। তুমি 2 নম্বরের প্রশ্নে কোনো কারণ চাইলে 2টো কারণ দেবে। প্রথমে একটু ইন্ট্রোডাকশন বা ভূমিকা মতো লিখবে, আর 2টো পয়েন্ট দিয়ে একটু শেষে মূল্যায়ন 1 লাইনে লিখবে। তাহলে 4টা সেন্টেন্স হয়তো হলো, 3 থেকে 4টি হয়ে গেল। এই করে তুমি 11টায় লিখো, চলে গেল। কেউ 1-2টো বেশি লিখে দিতেও পারে, যদি সন্দেহ থাকে যে একটু ভুল, 16টা আছে, 1-2টো বেশি লিখলেও ক্ষতি নেই, তাতে তোমার নাম্বার কাটা যাবে না। যেটা সঠিক তুমি সেটার নাম্বারই পাবে। আমাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমরা এটা বলছি। এরপরে চলে এসো 4 নম্বরে। 4 নম্বরের প্রশ্নে 8টা চ্যাপ্টার থেকে 2টো করে থাকবে। ওখানে অল্টারনেটিভ 4টা উপবিভাগ থাকে, সেখানে একটা করে করতেই হবে। প্রত্যেকটা উপবিভাগ থেকে একটি করে করে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। সেখানেও তোমাকে বলা আছে 7-8টি বাক্যে লিখতে হবে উত্তরটা। সেখানে একটু ছোট্ট করে ভূমিকা 1 লাইনের, তারপরে তার বিষয়, প্রেক্ষাপট, তার একটু সমালোচনা আর উপসংহার বা মূল্যায়ন, এই করে শেষ করতে হবে। এই 4 নম্বরের প্রশ্ন লেখার ক্ষেত্রে একটা কথা আমি বলি, হয়তো কোনো প্রশ্নটা হাফ পৃষ্ঠা কি একটু বেশি হলো, সাধারণত 1 পাতাতে 2টো উত্তর তুমি লিখতে পারো, হয়ে যাবে 2টো উত্তর। যদি দেখা যায় তুমি লিখতে লিখতে একদম শেষের দিকে এসে গেছো, শেষে হয়তো এতখানি জায়গা বাকি আছে, সেখানে কিন্তু তুমি আরেকটা প্রশ্ন শুরু করবে না, তার পরের পাতায় পিটিও লিখে তার পরের পাতায় উপর থেকেই আবার শুরু করবে পরের প্রশ্নটা। আর এই 4 নম্বরের প্রশ্ন লেখার ক্ষেত্রে যেখানে সাল থাকবে, যেখানে কোটেশন থাকবে, সেটা তুমি অবশ্যই আন্ডারলাইন করবে। ওই পেনে, যেই পেনে লিখছো, পেন চেঞ্জ করার কোনো দরকার নেই, ওই পেনেই লিখবে, তাতে পরীক্ষকের চোখে ওইটা আগে পড়বে। এই করে তুমি করলে, এরপরে শেষে তুমি আসছো 8 নম্বরের প্রশ্নে। এই 8 নম্বরের প্রশ্ন লিখতে গেলে শুরু করলে বিভাগ দিয়ে, তার দাগ দিয়ে শুরু করলে যেটা ভালো হবে। সেখানে তোমাকে নির্দেশ আছে যে 15-16টি বাক্যে উত্তরটা শেষ করতে হবে। সেখানে মনে রাখতে হবে যে 8 নম্বরের পয়েন্টে, 8 নম্বরের প্রশ্নে অন্তত 8টা পয়েন্ট দিতে হবে। 8টা পয়েন্ট দিয়ে তুমি উত্তরটা লিখলে, পয়েন্টগুলো যতটা সম্ভব সংক্ষিপ্ত করে, পয়েন্টটা বক্স কাটিং করবে, বক্সের মধ্যে পয়েন্টটা লিখে, সেখানেও ভূমিকা, সেখানেও বিষয়, তারপর কনক্লুশন। যদি কনক্লুশনের আগে সমালোচনা থাকে একটু করতে হবে, ওর মধ্যেই তোমায় করে নিতে হবে। কোনো মতেই কিন্তু বিস্তারিত লেখা যাবে না,
তুমি যদি পয়েন্টটাকে যদি দুটো সেন্টেন্স করে করো, সেখানেই 16টা সেন্টেন্স হয়ে যাচ্ছে। খুব জোর 20-25টা সেন্টেন্স তুমি 30টা করতে পারো। তার মানে তুমি আরো বেশি সেন্টেন্স করলে তাহলে সেটা দীর্ঘায়িত হবে, তাতে কিন্তু নাম্বার ভালো আসবে না। বিভিন্ন নোটস বা বিভিন্ন সহায়িকা বই বা বিভিন্ন জায়গায় থেকে অনেক বেশি লেখা আছে, এত এখনকার দিনে লেখার দরকার নেই। আমরা 25 বছর খাতা দেখছি, আমাদের এই অভিজ্ঞতা একটু আছে। এইগুলো যদি তুমি ফলো করে যদি একটু আগে খাতার পরীক্ষার খাতায় লেখা শেষ করো, তারপরেই তুমি চলে যাবে রিভিশনে। যেটা পারোনি সেটা ঘুরিয়ে দেখবে, সেটা করা যায় কিনা সেটা চেষ্টা করবে। এইভাবে খাতাটি সুন্দর করে মানচিত্রটা অবশ্যই পয়েন্ট আউট করবে, এবং খাতার মাঝখানের দিকে সব দেখা যায়, আমরা ছেলেমেয়েদের খাতা দেখি, দেখা যায় যে একদম শেষের পাতায় মানচিত্রটাকে ঢোকানো আছে, অনেক জায়গায় খুলে চলে গেছে, ছিঁড়ে চলে গেছে, সেগুলো আমরা স্টেপলার দিয়ে আবার করে দিই। যাক, এই পর্যন্ত আমি বললাম। পরবর্তী ভিডিওতে আমি 4র্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। একটা এরকম প্রশ্ন কিভাবে লিখতে হয়, কিভাবে বলবো, তোমরা সেটা অবশ্যই ফলো করবে। ভালো লাগবে।